আচ্ছা, আমাদের আজকের প্রথম যেই চ্যাপ্টার সেটা হচ্ছে সিমেট্রিক বেন্ডিং অফ বিম। আমাদের এখানে কিছু চ্যাপ্টার আছে ফাইনালে, সেটা কি? সেটা হচ্ছে বিমের যে বেন্ডিংটা হয় সেই বেন্ডিংয়ের ভ্যালুটা বের করা বা সেই বেন্ডিং মোমেন্টটা বের করা। সেটা বেন্ডিংটা হতে পারে সিমেট্রিক বেন্ডিং, আনসিমেট্রিক বেন্ডিং। তো সিমেট্রিক বেন্ডিং নিয়ে হয়তো আমরা বেশি প্রায়োরিটি দিব, আনসিমেট্রিক বেন্ডিং নিয়ে একটু আলোচনা করব আমরা যে সেটা কি হতে পারে। এছাড়া যদি বলি কোর্স আউটলাইন হিসেবে যে আমাদের আর কি আছে, তাহলে আমি বলবো যে আমাদের সিমেট্রিক বেন্ডিং এর পরে সিমেট্রিক আনসিমেট্রিক বেন্ডিং এর পরে আছে হচ্ছে আমার রিভেট, ওয়েল্ড। রিভেট আর ওয়েল্ড আসলে কি? ধরেন যখন আমরা স্টিলের বডির সাথে কংক্রিটের বডি যোগ করি, অ্যাটাচ করি, অথবা স্টিলের সাথে স্টিল অ্যাটাচ করি, স্টিল বডি, তখন আমাদের কি পুরো বডি তো একবারে বানানো সম্ভব না। একটা পার্টের সাথে আরেকটা পার্ট কি জোড়া লাগাই, ঝালাই করি, সেই ঝালাইটা হচ্ছে ওয়েল্ডিং। আর রিভেটটা কি? রিভেট হচ্ছে সেই নাট বল্টু লাগানোটা। এটার মেইন আপনারা চোখের সামনাসামনি প্র্যাকটিক্যাল উদাহরণ হিসেবে অ্যানেক্স বিল্ডিং দেখতে পারেন। দেখবেন যে অ্যানেক্স বিল্ডিং এ কিছু জায়গায় আমরা কংক্রিটের সাথে স্টিলকে আমরা রিভেট দিয়ে হচ্ছে মানে নাট বল্টু দিয়ে হচ্ছে জোড়া লাগানো, স্টিলের সাথে স্টিল দেখবেন কিছু জায়গায় হচ্ছে ঝালাই করা, কিছু জায়গায় রিভেটেড করা। রিভেট মানে হচ্ছে নাট বল্টু দিয়ে জোড়া লাগানো, আর ওয়েল্ড মানে হচ্ছে ঝালাই করা। তো এটা তো হয়ে গেল এই দুইটা তিনটা চ্যাপ্টার। আর একটা চ্যাপ্টার হচ্ছে আপনাদের আছে, সেটা হচ্ছে স্ট্রেস ডিফরমেশন। মেইনলি হচ্ছে স্ট্রেস ডিফরমেশনের মধ্যে আমরা একটা নতুন জিনিস পড়বো, এটা একটু এক্সাইটিং প্লাস হচ্ছে এটা ইম্পর্টেন্ট আপনাদের জন্য। সেটা হচ্ছে মোর সার্কেল থেকে স্ট্রেসের ভ্যালু, যে ম্যাক্সিমাম কী ধরনের স্ট্রেস আসতে পারে। তো যখন যেটা পড়বো তখন সেটা নিয়ে আলোচনা হবে। আজকে আমরা প্রথমেই যেটা সবচেয়ে সহজ চ্যাপ্টার সেটা নিয়ে শুরু করতেছি। সেটা কি? আমাদের সিমেট্রিক বেন্ডিং অফ বিম। মানে আমরা হচ্ছে মানে বেন্ডিং মানে কি আসলে? ফ্লেক্সারাল স্ট্রেস। ফ্লেক্সারের কারণে কি বেন্ডিংটা আসে? তো সেই ক্ষেত্রে যখন বিমটা সিমেট্রিক্যালি থাকবে, যে বিমে একটা সিমেট্রি আছে, সেটা লোডিং সিমেট্রি হতে পারে, সেটা বিমের জিওমেট্রি হতে পারে, যে বিমটা ইটসেলফ যে জিওমেট্রিক্যালি সে সিমেট্রিক, অথবা তার লোডিং কন্ডিশনটা সিমেট্রিক। এরকম যখন হয় সেই ক্ষেত্রে হচ্ছে বিমের ফ্লেক্সারাল স্ট্রেসের জন্য যে বেন্ডিংটা হয় সেটা নিয়ে হচ্ছে আমরা প্রথমে ডিসকাস করব। আচ্ছা, তো এখন এই ডিসকাশনের শুরুতেই আমাদের ছোট ছোট জিনিস দুই একটা জানা লাগবে, একটু থিওরিতেও আপনাদের এটা কাজে লাগতে পারে। সেটা কি? এইটা একদম আপনাদের বেসিক জিনিস, যেরকম হচ্ছে কি স্ট্রেস কি, অথবা হচ্ছে আমাদের মানে পীড়ন কি, বিকৃতি কি, এগুলো যেরকম খুব বেসিক না, সেরকম আমাদের এখানে দু একটা জিনিস বেসিক আছে। সেই বেসিকগুলো কি? সেটার প্রথম হচ্ছে আমাদের একটা সংজ্ঞা হিসেবে আসতে পারে যে পিওর বেন্ডিং। যে আসলে পিওর বেন্ডিংটা কি? তাহলে যদি দেখি পিওর বেন্ডিংটা আসলে কি, যখন আমাদের কি কলামে, সরি, বিমে কি থাকতে পারে? মোমেন্ট থাকতে পারে, তারপর হচ্ছে লোড থাকতে পারে। যখন কোনো বিমে শুধুমাত্র মোমেন্ট কাজ করবে, এবং সেটা কি মোমেন্ট হবে? সমান এবং বিপরীতমুখী লোড, সেই মোমেন্টের ভ্যালু শুধুই মোমেন্ট, কোনো কিন্তু লোড নাই। তাহলে মানে এর জন্য বলতেছি পিওর, মানে শুধু মোমেন্ট থাকবে এবং মোমেন্টের ভ্যালু হবে সমান এবং বিপরীতমুখী। তখন ওই বিমে যে বেন্ডিংটা কাজ করবে সেটা হচ্ছে পিওর বেন্ডিং। তাহলে দেখেন এখানে পিওর বেন্ডিং এর সংজ্ঞাটাই তাই বলছে যে প্রিজমেটিক মেম্বার্স। প্রিজমেটিক মেম্বার্স বলতে কি বোঝায়? যাদের মোমেন্ট অফ ইনার্শিয়া সেম হয়। নর্মালি যদি আমি আপনাদের জাস্ট নর্মাল ভাষায় বলি, যে যাদের আই এর ভ্যালু সেম, তারা প্রিজমেটিক, মানে তাদের হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালু সেম, তারা হচ্ছে প্রিজমেটিক মেম্বার্স, বা হচ্ছে তাদের হচ্ছে ইউনিফর্ম মেম্বার্স। সেই ক্ষেত্রে ইকুয়াল অ্যান্ড অপোজিট কাপলস, কাপলস মানে বোঝাচ্ছি আমি যে মোমেন্টটা যদি কাজ করে ইন দ্য সেম লঙ্গিটিউডনাল প্লেন, মানে একই প্লেনে যখন প্রিজমেটিক মেম্বার্সের উপরে সমান এবং বিপরীত কাপল কাজ করবে, তখন সেটাকে পিওর বেন্ডিং বলা হয়। তাহলে আমরা কিন্তু পিওর বেন্ডিং এর সংজ্ঞাটা দেখব। তাহলে এখন দেখি, আমাদের দুইটা ছবি আছে, এক নম্বর ছবি এ ছবি আর বি ছবি। তাহলে আমাকে বলেন তো পিওর বেন্ডিংটা আসলে কোথায় কাজ করবে? দেখেন, এ ছবিটারই একটা অংশ কিন্তু বি ছবি। এর থেকে বি আমার একটা বিম, সেখানে দেখেন আমার কি আছে, সি এবং ডিতে এই যে আর ডি আর আর সি, মানে এখানে ধরেন দুইটা আমার সাপোর্ট কন্ডিশন আছে। একটা ধরেন রোলার সাপোর্ট, আর একটা ধরেন আমার পিন সাপোর্ট। এখন সেখানে রিয়াকশনের ভ্যালু বের করলাম লোডিং এর কারণে। এখন আমি এই যে দুইটা সাপোর্ট কন্ডিশনে এই যে লোডিং এর কারণে সব লোডগুলোকে আমি ফেলে দিয়ে শুধু যদি সেই লোডগুলোকে আমি মোমেন্টে রূপান্তর করি, তাহলে আমি দেখতে পাচ্ছি সি থেকে ডিতে শুধুমাত্র কি আমার মোমেন্ট কাজ করতেছে, এবং সমান ও বিপরীতমুখী মোমেন্ট কাজ করতেছে। তাহলে সেটা আসলে কি হচ্ছে আমার
এই বি নাম্বার ছবিটা আমার কিসের উদাহরণ? পিওর বেন্ডিং এর উদাহরণ। কারণ এখানে দেখেন আমার সিতে মানে বাম দিকে বিমের মোমেন্টের ভ্যালু 960, এটা কি এন্টি ক্লকওয়াইজ। আর ডি পয়েন্ট আমার সেম 960 পাউন্ড ইঞ্চি ক্লকওয়াইজ, সমান এবং বিপরীতমুখী মোমেন্ট। এটা ক্লিয়ার? জি ম্যাম ক্লিয়ার। আচ্ছা, একটু বোঝায় দেন। আমি কি বললাম? একটু বল। আমি যখন বলছি যে বিমে, এটা কোনো ম্যাথ না, নর্মালি সংজ্ঞার জন্য আমি এটা বেসিক জিনিসপাতি বোঝাচ্ছি, আজকে থিওরি পড়াবো অল্প। সমান এবং বিপরীতমুখী যখন বেন্ডিং মোমেন্ট কাজ করবে, সরি মোমেন্ট কাজ করবে, সমান ও বিপরীতমুখী ইকুয়াল এন্ড অপোজিট কাপল, অথবা কাপল মানে কি মেইনলি হচ্ছে মোমেন্ট জেনারেট হবে একই প্লেনে, তখন সেটা কি হয়ে যাবে? পিওর বেন্ডিং। এক্ষেত্রে শুধুমাত্র মোমেন্ট কাজ করবে বা কাপল কাজ করবে, কোনো লোড বা অন্য কিছুই এখানে আমার মানে ফ্যাক্টর না। শুধুমাত্র কি করবে? প্রিজমেটিক মেম্বারসের উপরে, প্রিজমেটিক মেম্বারস তো বললাম যাদের মোমেন্ট অফ ইনার্শিয়া সেম বা হচ্ছে তারা কি ইউনিফর্ম মেম্বার, তাদের উপর যখন ইকুয়াল এবং অপোজিট কাপল কাজ করবে তখন সেটাকে বলা হয় পিওর বেন্ডিং। মানে এখানে শুধুমাত্র কাপল অথবা মোমেন্টই আছে, আর কিছু নাই। এই যে বি নাম্বার যে ছবিটা, সেটা তার উদাহরণ। এখানে দেখেন এম আর এম প্রাইম কি সমান, ভ্যালুগুলো সেম, আর দুইটা কি বিপরীতমুখী, একটা ক্লকওয়াইজ আর একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে? তাহলে এটা আসলে কি পিওর বেন্ডিং। একটু সামনে যদি যাই দেখি আমাদের আরেকটা সংজ্ঞা একটু ইম্পর্টেন্ট, সেটা ম্যাম কি? আরেকটা ম্যাম একটু প্রশ্ন ছিল ম্যাম, ওই যে প্রিজমেটিক যে ম্যাম ব্যাপারটা বললেন, এটা কার সাপেক্ষে আমি মোমেন্ট অফ ইনার্শিয়া শূন্য করব? প্রিজমেটিক মেম্বারস মানে হচ্ছে যে মেম্বারগুলোতে আপনি তুলনা করতেছেন। ধরেন একটা বিম আছে, বিমের জি এখানে ম্যাম। হচ্ছে এরকম একটা বিম, মানে এখানে একটা আই এর ভ্যালু, এখানে আরেকটা আই এর ভ্যালু, তার মানে এটা প্রিজমেটিক মেম্বারস না, এটা ইউনিফর্ম মেম্বার না, তাদের কি আই এর ভ্যালুটা ডিফারেন্ট। তাহলে এটা যতই শুধু মোমেন্টের ভ্যালু হচ্ছে সমান ও বিপরীতমুখী হোক না কেন, এটা কখনোই পিওর বেন্ডিং হবে না। ম্যাম আমার প্রশ্ন ছিল ম্যাম ইসের সাথে ম্যাম, ওই যে মোমেন্ট অফ ইনারশিয়া ম্যাম আমি ইসের মানে কার সাথে কার বের করব ম্যাম? আমরা তো কার সাথে নরমালি কারো মোমেন্ট না, সব। জাস্ট হচ্ছে আপনি কি আমি বলছি আই এর ভ্যালু সেম, তাহলে আসলে বিমটা কি একটাই, BH³/12 করবেন, ক্রস সেকশন দেওয়া থাকবে। জি যখন ম্যাম। এরকমই যে প্রথম ছবিটা দেখেন, এখানে যে ছবি যেটা আমি টিক চিহ্ন দিচ্ছি, ধরেন এটা এক নাম্বার ছবি, এক নাম্বার ছবিতে আপনি মোমেন্ট অফ ইনার্শিয়া দুইটা আসবে, সেটা কতটুকুর জন্য আসবে? এই এত ম্যাম এ এইটার জন্য, অংশের জন্য এই একটা, মোটা অংশের জন্য একটা আসবে, চিকন আর অংশের জন্য চিকন আরেকটা অংশের আসবে। জন্য একটা আসবে সেটা ম্যাম। কি জি ম্যাম। BH³/12। তাহলে জি এখানে ম্যাম, আই এর কিন্তু ভ্যালু দুইটা তো আলাদা। সেম সেম হবে না ম্যাম, কারণ দুইটা তো দেখে বোঝা যাচ্ছে যে থিকনেস আর ডেপথ, প্রস্থ এবং হ্যাঁ, গভীরতা দুইটাই তো ম্যাম কম বেশি হ্যাঁ, আর কি। তাহলে প্রিজমেটিক মেম্বারস বলতে বোঝায় নরমালি ইউনিফর্ম মেম্বার, সেখানে আপনি আই এর ভ্যালু বের করবেন BH³/12 দিয়ে। এবং যখন আমি বলছি যে প্রিজমেটিক মেম্বার না হলে, যদি মোমেন্ট আমার ধরেন এই যে এক নম্বর ছবিতে আমার মোমেন্টের ভ্যালু সমান এবং বিপরীতমুখী, তাহলেও কিন্তু সেটা কি পিওর বেন্ডিং কখনোই হবে না, সম্ভব না। আমার প্রিজমেটিক মেম্বারটা হওয়া লাগবে, এটা শর্ত। ঠিক জি আছে? ম্যাম। আচ্ছা, জি আরেকটা দেখেন সংজ্ঞা, ইসেন্ট্রিক লোডিং। ইসেন্ট্রিক লোডিং মানে আমরা কিন্তু বুঝি, আমরা সবাই অ্যানালিটিক মেকানিক্সে সেন্ট্রয়েড বের করা শিখছি। যখন কোনো লোড একদম সেন্ট্রয়েড দিয়ে পাস করে, ধরেন এটা একটা কলাম, কলামের সেন্ট্রয়েডটা আমি ধরলাম হচ্ছে, আমি যদি আঁকি, কলামের সেন্টার ধরলাম এই পয়েন্টে, দেখা যাচ্ছে বেগুনি কালার দিয়ে। জি ম্যাম। দেখেন কলামের যদি সেন্ট্রয়েডটাকে আমি হচ্ছে আমার এই যে আমি মার্ক যে পয়েন্টে করছি, যে আমি যদি এই পয়েন্টে আমি কলামের সেন্ট্রয়েডটা ভাবি, যখন কোনো লোড এই সেন্ট্রয়েড দিয়ে পাস করে যাচ্ছে, ধরলাম আমি লোড দিলাম হচ্ছে পি লোড, এই সেন্ট্রয়েড দিয়ে যদি পাস করে যায় পি লোডটা, তাহলে সেটা ইসেন্ট্রিক না, মানে সেটা কি সেন্ট্রয়েড দিয়ে পাস করতেছে, সেটা কনসেন্ট্রিক। কিন্তু যখন সেন্ট্রয়েড বাদ দিয়ে অন্য এক্সিস দিয়ে পাস করতেছে কলামের, ধরলাম আমি এখানে লোড দিলাম, তাহলে কি সেন্ট্রয়েড থেকে একটা দূরত্বে আমার লোডটা কাজ করতেছে, ধরলাম দূরত্বে, তাহলে কি এই সেন্ট্রয়েডে এই লোডটা একটা মোমেন্ট জেনারেট করবে না? কারণ কি এটা একটা দূরত্বে একটা লোড কাজ করতেছে পি পরিমাণ লোড দূরত্বে, হরিজন্টাল দূরত্বে কাজ করতেছে। তাহলে আমার এই সেন্ট্রয়েডে বা এই এক্সিসে, সেন্ট্রয়েডাল এক্সিসে একটা কি আমার মোমেন্ট আসবে না? এই যে দূরত্বের কারণে পি লোড যে আমাকে হচ্ছে জি একটা ম্যাম। মোমেন্ট দিবে। তাহলে এই যে আমার জি। সেন্ট্রয়েডের এক্সিসের বাদ দিয়ে অন্য এক্সিস দিয়ে যখন লোডটাকে পাস করবে বা লোড পাস হবে, সেটা হচ্ছে আমার ইসেন্ট্রিক লোডিং। এটা আপনাদের জানা ইসেন্ট্রিক উচিত। লোডিং। ইসেন্ট্রিক লোডিং মানে কি, সেখানে ইসেন্ট্রিসিটি আসবে, মানে সেন্ট্রয়েডাল এক্সিস থেকে লোডিং এক্সিসের মধ্যে যে হরিজন্টাল ডিসটেন্স, সেটাকে বলা হয় ইসেন্ট্রিসিটি। ইসেন্ট্রিসিটি।
সিটি, যখন এই যে সেন্ট্রয়েডাল এক্সিসের থেকে যখন আমার এই মানে লোডিং পয়েন্টের যে ডিস্টেন্সটা, এই যে ই, এটা হচ্ছে আমার সেই ইসেন্ট্রিসিটি। যখন এই যে ই দূরত্বে আমার, বা যে কোনো ই দূরত্ব মানে যে কোনো দূরত্ব হতে পারে, মানে সেন্ট্রয়েডাল এক্সিসটা না, অন্য এক্সিস, তখনই সেটা ইসেন্ট্রিক লোডিং হবে। তাহলে আমরা সংজ্ঞাটা আমি বাংলায় বললাম, এখানে ইংলিশে লেখা আছে, আমরা একটু দেখব। আরও অনেক ধরনের লোডিং হতে পারে, কি সেটা হতে পারে ট্রান্সভার্স লোডিং। এটা তো আমি কি বললাম, লম্ব দিক দিয়ে ওয়াই এক্সিসের কথা বললাম। যদি এক্স এক্সিসের সাথে হয়, যে হচ্ছে আমার এক্স এক্সিসের সেন্ট্রয়েড কি এইখানে, সেখানে আমার দেখা গেল যে এক্স এক্সিসের এই সেন্ট্রয়েড এই পয়েন্টে না হয়ে আমার লোডটা আমি অ্যাপ্লাই করলাম এইখান দিয়ে, উপর দিয়ে, তখন সেটা বলা হচ্ছে আবার ট্রান্সভার্স লোডিং। মানে ট্রান্সভার্স দিকে যদি আমার কি একটা দূরত্বে কাজ করে বা অন্য এক্সিসে লোড কাজ করে, তাহলে আমরা মেনলি দুইটার সঙ্গে ভালো মতো পড়বো, ইসেন্ট্রিক লোডিং, পিওর বেন্ডিং, ট্রান্সভার্স লোডিংটা আপনারা দেখতে পারেন। আরেকটু যদি দেখি প্রিন্সিপাল অফ সুপারপজিশন, এটা আসলে কি? এটা আসলে আর কিছুই না। প্রিন্সিপাল অফ সুপারপজিশন বলতে বোঝাচ্ছে আমরা সব কিছু নিউট্রাল এক্সিসের সাপেক্ষে ক্যালকুলেশন করব। যদি এরকম হয় যে অন্য এক্সিসে আমার লোডটা দেওয়া, নিউট্রাল এক্সিস মানে কি সেন্ট্রয়েডাল এক্সিস, তো সেন্ট্রয়েডাল এক্সিস বাদে যদি দেখি যে অন্য এক্সিসে আমার লোডটা দেওয়া, আমার সবগুলাকে সেন্ট্রয়েডাল এক্সিসের সাপেক্ষে নিয়ে এসে সুপারপজিশন করব। আমরা যদি এখানে দেখি, তাহলে দ্য নর্মাল স্ট্রেস ডিউ টু পিওর বেন্ডিং মে বি কম্বাইন্ড উইথ নর্মাল স্ট্রেস ডিউ টু এক্সাইড লোডিং অ্যান্ড শিয়ার স্ট্রেস। তাহলে আর কিছুই না, এখানে এটাই বলছে যে হচ্ছে পিওর বেন্ডিং এর কারণে, মানে শুধুমাত্র যেখানে মোমেন্ট আছে সেই মোমেন্টের কারণে যে স্ট্রেস, সেটা সাথে কি হতে পারে কম্প্রেশন আর টেনশনের কারণে যে স্ট্রেস সেটা, অথবা শিয়ার স্ট্রেস, সব কিছুকে আমরা কি করব একসাথে একই এক্সিসে সমাপাতিত করব। সেটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল অফ সুপারপজিশন। এগুলো জাস্ট বেসিক কিছু সংজ্ঞা আপনাদেরকে বলতেছি, কারণ অ্যাজ এ ইঞ্জিনিয়ার এইসব জিনিসপাতি আপনাদের জেনে থাকা দরকার। ম্যাথ তো করতেই পারবো, বাট ছোট ছোট জিনিসপাতি জানা দরকার। আচ্ছা, এখানে দেখেন কি আছে, সিমেট্রিক মেম্বার ইন পিওর বেন্ডিং। তাহলে আমার বেন্ডিং এর ক্ষেত্রে কি কি সিমেট্রিক মেম্বার হইতে পারে সেটা নিয়ে। তাহলে দেখেন এই যে এখানে এ বি একটা মেম্বার, এখানে এম আর এম প্রাইম কি ধরলাম সমান ভ্যালু এবং কি বিপরীতমুখী, তাহলে কি সেটা একটা পিওর বেন্ডিং এর, এবং যেটা কি সমসত্ব একটা ইউনিফর্ম সেকশন, তাহলে সেটা কি হয়ে গেল আমার পিওর বেন্ডিং হয়ে গেল। এখানে কি হতে পারে, এখানে আমাদের আর কিছুই বলে নেই, এখানে আমাদের বলছে যে এই পিওর বেন্ডিং বা এই মোমেন্টের কারণে আমাদের এখানে এক ধরনের স্ট্রেস কাজ করে, ফ্লেক্সারাল স্ট্রেস, তো সেটাই আমরা আসলে বের করব। ম্যাম, প্রিজমেটিক আর সিমেট্রিকের মধ্যে পার্থক্য কি? প্রিজমেটিক হচ্ছে আপনার পুরা যে বিমটা, সেই বিমের ক্রস সেকশনাল এরিয়া অথবা হচ্ছে আই এর ভ্যালু সবই সেম, মানে আই এর ভ্যালু প্রত্যেকটাতেই সেম হবে। আপনি এখানে সেকশন কাটেন, এখানে সেকশন কাটেন, পুরা বিমে যেখানেই সেকশন কাটেন না কেন, আমরা একটা ক্রস সেকশনাল দেখাই না যে বি এর ভ্যালু আর এইচ এর ভ্যালু থাকে, প্রত্যেক ক্ষেত্রে আপনার এই এরিয়াটা বি ইন্টু এইচ সেম হবে, অথবা আই এর ভ্যালুটা সেম হবে, একই জিনিস। এটা হচ্ছে আমার কি প্রিজমেটিক মেম্বার, সেটা বিম হোক কলাম হোক, যে আমার সব জায়গায় আই এর ভ্যালু সেম অথবা ক্রস সেকশনাল এরিয়া সেম, আমি যেখানেই সেকশন কাটি। আচ্ছা, আর আমার সিমেট্রিক মেম্বারটা কি সেটা আমি সামনে আরেকটু আলোচনা করব, এটা তো আমি এখনো খুব বলি নাই। সিমেট্রিক মেম্বার আসলে বোঝাচ্ছে যে আমার যে দুই সাইডে যে হচ্ছে কি সিমেট্রি, কি আমরা বুঝি কি দুই সাইডে সমান এবং বিপরীতমুখী যখন কাজ করে সিমেট্রিক তখন হয় না। ধরেন আমি একদম একটা বিম আছে, জাস্ট মাঝে যদি একটা লোড দিই এবং তাদের সমান দূরত্বে থাকে, তাহলে আমি বলি না যে এটা সিমেট্রিক বিম, মানে দুই দিকেই সমানভাবে কাটলে জাস্ট আয়নার প্রতিফলনের মতো, তো সেটা আসলে সিমেট্রিক। আমরা সামনে আগাই, যখন আমরা হচ্ছে আনসিমেট্রিক পড়বো তখন এই জিনিসটা একটু ক্লিয়ার হবে সিমেট্রিক আর আনসিমেট্রিকের মধ্যে। আচ্ছা, এখানে কিছু অ্যাজাম্পশন আছে, অ্যাজাম্পশনগুলো আপনাদের একটু, তিনটা অ্যাজাম্পশন আছে, একটু আপনাদেরকে এগুলা মনে রাখা লাগবে যে অ্যাজাম্পশনগুলো আসলে কি, আমরা যে একটা জিনিস বের করব সেই বেসিক অ্যাজাম্পশনটা কি। অ্যাজাম্পশন খুবই ইজি, আমি যদি বলি, আচ্ছা সেটা কি, একটা বিম যখন নিব, বিমের আমাদের মানে বিমটা সবসময় তার সেন্ট্রয়েডাল এক্সিসের সাপেক্ষে বিফোর বেন্ডিং এবং আফটার বেন্ডিং কি থাকবে, প্লেন থাকবে। তাহলে আমি আসলে কি বললাম, যে একটা বিম দেখেন প্লেন সেকশনস থ্রু আ বিম টেকেন নর্মাল টু ইটস এক্সিস রিমেন প্লেন, মানে একটা প্লেন সেকশন নিয়ে যদি আমি কাজ করি সেটা কি প্লেনই থাকবে বিফোর অ্যান্ড আফটার দ্য বিম ইজ সাবজেক্টেড টু বেন্ডিং।
তাহলে আমি ধরেন একটা কলম নিলাম বা একটা স্কেল নিলাম, দুই সাইড দিয়ে আমি সেটাকে বেন্ড করলাম। এই যে এ নাম্বার বিমকে আমি দুই সাইডে মোমেন্ট দিয়ে কি করে দিলাম, বেন্ড করে বি নাম্বারের ছবির মতো বানালাম। তাহলে সেটা আমি কি বলছি, বিফোর আর আফটার, তা সেটা কি থাকবে, প্লেন থাকবে। যে প্লেনটা আসলে কি বুঝেছি, কিসের সাপেক্ষে, সেন্ট্রয়েডাল এক্সিসের সাপেক্ষে। এখন আমি বলি প্লেন বলতে কি বুঝালাম। আমার এই মাঝের লাইনটা কি ধরলাম, আমার সেন্ট্রয়েডাল এক্সিস, যে এই বরাবর আমার নিউট্রাল এক্সিস অথবা সেন্ট্রয়েডটা আছে। তাহলে দেখেন সেন্ট্রয়েডের এক্সিসের সাপেক্ষে টপ ফাইবার, একদম উপরের ফাইবার এবং একদম নিচের ফাইবারের ডিস্টেন্স আগে যা ছিল যখন বি নাম্বার সিচুয়েশন তখনও সেম থাকবে। আমার এই নিউট্রাল এক্সিসের সাপেক্ষে এটা ধরলাম সেই নিউট্রাল এক্সিস, নিউট্রাল এক্সিসের সাপেক্ষে আমার টপ ফাইবার, এটা ধরলাম আমার এক্স পয়েন্ট, এটা ধরলাম আমার ওয়াই পয়েন্ট। তাহলে আমার নিউট্রাল এক্সিসের সাপেক্ষে এক্স এর দূরত্ব বেন্ডিং এর আগে যেরকম ছিল আমার বেন্ডিং এর পরেও এই দূরত্বটুকু সেম থাকবে। এবার সেম ভাবে নিউট্রাল এক্সিসের থেকে আমার নিচের যে মানে ডিসটেন্স সেটাও সেম থাকবে। এটাই বলছে যে যতই আমার বেন্ডিং হোক নিউট্রাল এক্সিসের থেকে আমার প্রত্যেকটা ফাইবারের দূরত্ব সবসময় কি থাকবে, সমান থাকবে বিফোর এন্ড আফটার। ধরেন আপনাকে হচ্ছে মাথা এবং পা দিয়ে আমি হচ্ছে কি বেন্ড করে দিলাম, তাহলে আপনার যে ভরকেন্দ্র থেকে বেন্ডিং এর পরে এবং আগে সবসময় কি দূরত্বটা সেম থাকতেছে, এটা বোঝাচ্ছে। আর একটা কি বলছে, যে অনেক সময় আছে যে দেখেন সাম ফাইবারস অর ফিলামেন্ট, মানে বিমের কোনো লেন্থের চেঞ্জ হবে না, স্ট্রেস স্ট্রেন এমন ভাবেই হচ্ছে সেভাবে করে তারা হচ্ছে কি সারফেসে কাজ করবে যে নিউট্রাল এক্সিসের সাপেক্ষে। মেইনলি দেখেন এই যে বলছে লোকেশন অফ জিরো স্ট্রেস, মানে নিউট্রাল এক্সিসের সাপেক্ষে আমার মানে নিউট্রাল এক্সিস সবসময় আগে পরে সেম জায়গায় থাকবে, সেটার কোনো চেঞ্জ হবে না, লেন্থ বা উইথের কোনো চেঞ্জ হচ্ছে না। মানে ম্যাটেরিয়ালটা যদি প্লাস্টিক লিমিটে চলে যায় তখন তো ডিফারেন্ট হয়ে যাবে মেজারমেন্ট। সেটা তখন তো প্লাস্টিক লিমিটে চলে গেলে তো কি আমরা এই এই অ্যাজাম্পশন দিয়ে এই সূত্র দিয়ে ম্যাথটাই করতে পারবো না। আমি এই সূত্র ততক্ষণই ইউজ করতে পারবো যখন এই তিনটা অ্যাজাম্পশন ফুলফিল করবে। যেরকম আমরা ইয়ংস মডুলাস ইউজ করি কখন, যখন পীড়ন বিকৃতির সমানুপাতিক কখন থাকে, ইলাস্টিক লিমিট পর্যন্ত থাকে। যখনই সেটা ছেড়ে যায় তখন কিন্তু আমরা কি এই ইয়ংস মডুলাসটা ইউজ করতে পারি না। তো আমরা এই ম্যাথে এই তিনটা নরমালি হচ্ছে অ্যাজাম্পশন মেনে এই সূত্রটা প্রতিপাদন করা হয়েছে যে নিউট্রাল এক্সিস কখনোই তার জায়গা পরিবর্তন করতেছে না, নিউট্রাল এক্সিসের জায়গায় থাকতেছে। লেন্থ অথবা উইথ এমনভাবে মানে কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে যে ধরেন লেন্থ যদি এক গুণ চেঞ্জ হয় উইথও ওইভাবেই চেঞ্জ হচ্ছে, যে নিউট্রাল এক্সিস এর অবস্থান পরিবর্তন হচ্ছে না, এটাই বলছে। 3 নম্বরে বলছে যে হচ্ছে স্ট্রেনস ইন ফাইবারস ভ্যারি লিনিয়ারলি অথবা ডিরেক্টলি রেসপেক্টিভ টু ডিস্টেন্স ফ্রম নিউট্রাল এক্সিস। তাহলে আসলে 3 নম্বরে কি বলছে, যে ডিস্টেন্সের সাপেক্ষে নিউট্রাল এক্সিস থেকে আমি যে বারবার বলতেছি যে টপ ফাইবার আর বটম ফাইবারের ডিস্টেন্স, আমরা এই ডিস্টেন্সটা হচ্ছে ডিস্টেন্সের সাথে আমার বিকৃতি মানে বলছে ডিরেক্টলি অথবা কি লিনিয়ারলি সমানুপাতিক। মানে আমি যদি গ্রাফ আঁকি যে এটা হচ্ছে আমার সেই ডিস্টেন্সটা আর এটা হচ্ছে আমার কি স্ট্রেন, তাহলে আমি দেখব লিনিয়ার একটা সম্পর্ক, যে যত আমি দূরত্ব বাড়াবো নিউট্রাল এক্সিস থেকে বটম আর টপ ফাইবারের, এটা আমার টপ ফাইবার উপরেরটা আর হচ্ছে এটা আমার বটম ফাইবার, নিউট্রাল এক্সিস থেকে আমি যখনই দূরত্ব বাড়াবো আমার কি এই বিকৃতিটা ততই বেশি হবে, এটা বোঝাচ্ছে। তাহলে আমরা একটু তিনটা অ্যাজাম্পশন একটু আমরা মানে পড়বো সহজভাবে, আপনারা চাইলে হচ্ছে এর থেকেও সহজভাবে লিখতে পারেন নেটে সার্চ দিয়ে অথবা এভাবে একটু দেখতে পারেন। আচ্ছা, এখন আপনারা আমাকে একটু বলবেন এটা আপনারা জানেন কিনা। একটা বিম আছে, এটা জাস্ট একটা ক্রস সেকশন, এটা আমার বি এর ভ্যালু, এটা আমার এইচ এর ভ্যালু। আমি ধরলাম আমার এই ক্ষেত্রে আমার সেন্ট্রয়েডের ভ্যালু হচ্ছে h/2 তে হচ্ছে আমার সিজি, তাহলে আমার ধরলাম এই পয়েন্টে হচ্ছে আমার সেন্ট্রয়েড। এখন আমি একটা সূত্র, এটা আমরা জানি কিনা একটু বলবেন, সিগমা ইকুয়ালস টু এমসি ডিভাইডেড বাই আই, এটা আপনারা জানেন কিনা। ফ্লেক্সারাল স্ট্রেস ইকুয়ালস টু এমসি ডিভাইডেড বাই আই। না ম্যাম, আপনাদের এসএম মনে তো এই ধরনের সূত্র দিয়ে ম্যাথ করে থাকার কথা, যে ফ্লেক্সারাল স্ট্রেস ইকুয়ালস টু এমসি বাই আই। এম হচ্ছে আমার মোমেন্ট, সি হচ্ছে আমার ডিস্টেন্স, যেই পয়েন্টের আমি ডিস্টেন্সটা চাচ্ছি বা স্ট্রেস চাচ্ছি,
আর আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। ম্যাম এম ওয়াই দিয়ে করছিলাম ম্যাম, এম ওয়াই ডিভাইডেড বাই আই ম্যাম, আচ্ছা এই একই সূত্র জিনিস, ফলাইছিলাম সমস্যা নেই। এখানে অনেকে আই বলে, মানে অনেকে ওয়াই বলে, অনেকে সি বলে। এই সূত্রটা তো আমরা জানি, তাই তো? ম্যাডাম, জানি মোটামুটি। আচ্ছা ওয়াইটা কি ছিল আমার? সেন্ট্রয়েডের থেকে, সেন্ট্রয়েড থেকে ম্যাম টপ ফাইবারের ম্যাম অর্ধেক। হ্যাঁ সেন্ট্রয়েড থেকে টপ ফাইবার অর্ধেক, অথবা অনেক সময় আমি যদি বলি বটম ফাইবারও হতে পারে, কেস ভিত্তিক। ঠিক আছে, জি তাহলে তো ম্যাম। আপনারা জানেনই। তাহলে এই ম্যাথের জি অর্ধেক ম্যাডাম। জিনিস আপনারা জানেন, আর অল্প একটু পড়লেই হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে কিছু জিনিসপাতি আছে, এগুলা হচ্ছে খুব একটা দরকার নেই। মানে টপে কি হয়, যদি আমাদের পজিটিভ মোমেন্ট হয়, এটা কিন্তু কি পজিটিভ মোমেন্ট না, ইউ শেপ। আমি ইউ শেপ মানে কি বলছি? পজিটিভ মোমেন্ট, মনে আছে? জি ম্যাম। আচ্ছা পজিটিভ মোমেন্ট হলে আমার উপরে কি হবে? উপরের ফাইবারে কম্প্রেশন, আর নিচের ফাইবারে কি থাকবে? টেনশন, তাই তো? টেনশন। আচ্ছা এগুলাই বলছে যে হচ্ছে আমার উপরের ফাইবারে হচ্ছে কম্প্রেশন হবে, নিচের ফাইবারে টেনশন হবে। এগুলো তো আমরা সবাই জানি। সবাই কি জানি? এটা কি আর বোঝানো লাগবে? যখন আমাদের পজিটিভ মোমেন্ট হয়, উপরে কি হয়? কম্প্রেশন হয়, আর নিচে কি হয়? টান টান হচ্ছে। দেখেন প্রথমে সোজা ছিল, আপনি এইভাবে করে বাঁকায় দিচ্ছেন, তাহলে কি হচ্ছে? নিচের ফাইবারটা বেড়ে যাচ্ছে না? তাহলে কি নিচে টেনশন হবে জি আর ম্যাম, উপরে কম্প্রেশন। কম্প্রেশন হবে। আর নেগেটিভ মোমেন্ট হলে ম্যাম উল্টা ম্যাম, হ্যাঁ উপরে টেনশন নিচে কম্প্রেশন। আচ্ছা এইটুকুই। আর আমি যদি আরেকটা জিনিস বলি, আমি যদি পরীক্ষায় যদি বলি যে হচ্ছে আমার ফ্লেক্সারেলের কারণে আমার কম, মানে নেগেটিভ, ম্যাক্সিমাম নেগেটিভ ফ্লেক্সারাল স্ট্রেস, সেটা আসলে কি বুঝায় বলেন তো? মানে ফ্লেক্সারাল স্ট্রেস বের করতে বলতেছি ম্যাক্সিমাম ভ্যালু নেগেটিভ। নেগেটিভ বলতে আসলে তখন বোঝায় কম্প্রেশনের জোনে আমার কি ধরনের স্ট্রেস। আমরা ম্যাথ করব যখন, এটা ক্লিয়ার হবে। আর পজিটিভ ভ্যালু বোঝায় মানে টেনশনের ভ্যালুটা। আমরা যখন একটা ম্যাথ করব তখন এটা ক্লিয়ার হবে। আচ্ছা আমি একটু সামনে আগাই। আচ্ছা এখানে ছোট্ট একটা প্রমাণ আছে, আমরা হচ্ছে এই চ্যাপ্টারের শেষে যদি মনে হয় আমরা প্রমাণটা দেখব। খুব একটা ইম্পর্টেন্ট না যেহেতু, আমি এর জন্য প্রমাণটা এখন আগাচ্ছি না। আমরা আর একটু সামনে দেখে আমরা ক্লাসটা আজকে শেষ করব। প্রমাণটা আসলে কি সূত্র? এই যে এম ওয়াই বাই আই, এই সূত্ররই একটা প্রমাণ এখানে আছে। আপনারা যদি বলেন তাইলে আমি এখানে হচ্ছে আমি প্রমাণটা একটু দেখাবো। প্রমাণটা একটু কঠিন, একটা বদ্ধ ইন্টিগ্রেশন, ক্লোজড ইন্টিগ্রেশনের বিষয় আছে। যদি আপনারা বলেন তখন একটু দেখাবো। এক্সামের জন্য এই প্রমাণটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট কোনটা? এই সূত্রটা মনে রেখে ম্যাথ করা। ঠিক আছে? জি ম্যাম, তাহলে দরকার নাই। আচ্ছা এখানে দেখেন দুইটা ম্যাথ আছে, 8.3 আর 8.4। এটা আমরা অবশ্যই করব। এটা করার আমরা নেক্সট দিন শুক্রবারে করব এই ম্যাথটা। ম্যাথ করার আগে আমি দুইটা জিনিস আপনাদেরকে বলে আজকে ক্লাস শেষ করব। এটা আমরা সবাই একটু মাথায় রাখি। সেটা কি? আমরা সবাই, এটা কি একটা হলো সেকশন, তাই না? এই ফিগারটা, ফিগার 8.11, এটা একটা কি হলো সেকশন। হলো জি ম্যাম। সেকশনের আমি যদি বলি যে সেন্ট্রয়েড বের করো, কমপ্লেক্স হলো সেকশন, তাহলে আমি কি সেন্ট্রয়েড বের করতে পারি এই ধরনের হলো সেকশনের? আমরা পারার না কথা, ম্যাডাম, পারি না। আমরা অবশ্যই পারি। আমরা একটু হচ্ছে এটা মাথায় রাখবো। এই ম্যাথটা আমি আজকে যদি ক্লাস শেষ করতেছি, আপনারা জাস্ট 5 মিনিট জাস্ট দেখবেন, আমি পরের দিন করব। হয়তো একটু তাড়াতাড়ি যেতে পারি কারণ আপনারা অ্যানালিটিক মেকানিক্সে সেন্ট্রয়েড বের করা শিখছেন। তো এটা তারপরে একটু মানে রিমাইন্ডার দেওয়া, আপনারা ক্লাস শেষে এটা একটু ম্যাথটা সম্পর্কে দেখবেন। আমি তারপর এটা শুক্রবারে করব। সেটা কি? একটা হলো সেকশনের সেন্ট্রয়েড বের করা আর হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা। এটা অবশ্যই আপনারা অ্যানালিটিক মেকানিক্সে 1-2 তে পড়ছেন, আপনাদের ফার্স্ট ইয়ারের ইয়েতে অ্যানালিটিক মেকানিক্সের কোর্সে। এইটুকু জিনিস আপনারা জাস্ট দেখবেন, আর কিচ্ছু না। একটা হলো সেকশনের এখানে করে দেওয়া আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা আর হচ্ছে সেন্ট্রয়েড বের করা, এই দুইটা জিনিস একটু আপনারা দেখবেন, এখানে করে দেওয়া আছে। ঠিক আছে, আর কিছু না। আমরা পরের দিন এই দুইটা ম্যাথ দেখলে মোটামুটি হচ্ছে এই চ্যাপ্টারটা আর একটু পড়লে ওই দিনই শেষ হয়ে যাবে, শুক্রবার, সবচেয়ে ছোট চ্যাপ্টার। আর আপনাদের যদি হচ্ছে আমার সাথে কোনো কথা থাকে তাহলে বলতে পারেন এখন, কোনো জিজ্ঞাসা বা কিছু। নাহলে আমরা সবাই একটু অ্যাটেন্ডেন্স গুলো হচ্ছে চ্যাট বক্সে দিই।